আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। হলো খুবই ব্যস্ততার মধ্যে গেছে, বিভিন্নভাবে আমরা ব্যস্ত ছিলাম জাতিসংঘ নিয়ে, তারপরে প্রধান উপদেষ্টার যে অনুষ্ঠান ছিল সেখানেও ছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে খুবই ব্যস্ত সময় আমাদের কেটেছে, বিশেষ করে আমার। তো লাইভে আসতে পারি না, ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের সবাইকে এই লাইভে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে শপিংয়ে গেছিলাম, শপিং আসার সাথে সাথে চিন্তা করলাম যে এখানেই বিউটিফুল ডে, বাই দ্য ওয়ে ইটস এ বিউটিফুল ডে। সো কিছু কথা না বললেই নয়। প্রধান উপদেষ্টার সফর নিয়ে আপনারা জানেন যে জাতিসংঘে গেছিলাম, জাতিসংঘ বিরল অভিজ্ঞতা হলো। দেখলাম সেশন, প্রধান উপদেষ্টার ভাষণ দেখলাম, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেখলাম। তারপরে গতকালকে অনুষ্ঠান ছিল। কয়েকটা বিষয় নিয়ে বলি যে আপনার আওয়ামী লীগের সাথে বিভিন্ন ঘটনা ঘটে গেল, আমার একটা ইন্টারাকশন হলো। তারপরে আপনার জাতিসংঘের সামনে যে মারপিট হলো, সেখানে আওয়ামী লীগ দুজন কর্মীকে মারধর করা হয়েছে। তারপরে একজন ভাই, উনাকে বিপ্লবী বলা হচ্ছে, উনি জেলে গেছেন, জেল থেকে উনি ছাড়া পেয়েছেন, এবং জেল থেকে বের হয়ে আসার পরে উনি ওনার বক্তব্য দিয়ে উনি বলছেন যে কেন উনি আসলে এই আপনার এই যে উনি 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 তাদের উপরে এত ক্ষুব্ধ হয়েছিলেন কেন, এবং উনি ক্ষুব্ধ হয়েছিলেন এর জন্যই যে উনি ভাই বলেছে যে তাকে তারা উত্ত্যক্ত করতো সবসময়। এই কয়েকদিনে অনেক উত্ত্যক্ত করেছে তারা, অর্থাৎ তাকে বাধ্য করেছে এই ধরনের একটা অ্যাকশনে যাওয়ার জন্য। এটা সে বলেছে। আমি এই ভিডিওটা শেয়ার দিয়েছি আমার পেজে, আপনারা দেখবেন, এটা সেখানে আছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি জানি না ইন্টারনেটে মনে সমস্যা করতেছে বর্তমানে। আপনার কি মনে হয় আমার ইন্টারনেটে? আচ্ছা, এটা তো ফেক ফটো। আচ্ছা, এটা ফেক ফটো আপনি বলছেন। আচ্ছা, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি কথা বলি। আপনি যিনি ফেক বলছেন, আচ্ছা আসলে আমরা কিছু কথা বলি। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, যারা করে 90% এই কারণে করে না যে তারা আওয়ামী লীগ করে, অর্থাৎ তার পলিটিক্যাল পার্টির সাথে তার ডিসএগ্রিমেন্ট আছে। মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাবার্তাগুলো, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি ইন্টারনেট, আচ্ছা আমার কি সব ঠিক আছে কিনা ভাই? আচ্ছা, সব ঠিক আছে, ভেরি নাইস। আচ্ছা, আপনার এই কি বলে, আওয়ামী লীগকে যারা ঘৃণা করে তার অন্যতম কারণ হলো, বা কেউ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে বা বিএনপিকে ঘৃণা করে, ঘৃণা করার দরকার নাই, তার সাথে তার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে পলিটিক্যাল, রাইট? এই জন্য আপনি তার সাথে, যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদ ফর এক্সাম্পল, মানে দল, আপনি বলবেন আপনি সেকুলার রাজনৈতিক দল, এই আইডিওলজির কারণে আপনার সাথে তার মত পার্থক্য থাকবে, আপনি তার সাথে একমত হবেন না। দিস ইজ দ্য পলিটিক্যাল নর্মস, রাইট? কিন্তু আওয়ামী লীগকে যারা ঘৃণা করে, এই কারণে করে না, মূলত আওয়ামী লীগকে ঘৃণা করে তাদের সাইকোপ্যাথিক বিহেভিয়ার, মিথ্যাচার, দেশদ্রোহিতা, ধর্মদ্রোহিতা, জাতীয়তাবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া, সামাজিক আচার ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই, এই কারণেই কিন্তু মানুষ আওয়ামী লীগকে অপছন্দ করে বলে আমি তরুণদের সাথে কথা বলে দেখেছি। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে এখন দিতে পারি। সেটা হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে এই যে ফটোটার কথা আপনি বললেন যে ফটোটা ফেক। আচ্ছা, কতটা মানসিক বিকারগ্রস্ত হলে বলতে পারে এই ফটোটা ফেক? মানে এটা কি সম্ভব? একজন রাষ্ট্রপ্রধান, আমেরিকার তাও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তিকে নিয়ে লাইভে এসে মিথ্যাচার করবেন? এটা কি সম্ভব কিনা আপনি আমাকে বলেন। আপনি যে বললেন যে এটা মিথ্যা, এটা ফেক, কিভাবে বিশ্বাস করেন? আপনি মানুষ না? আপনার জ্ঞান গরিমা আল্লাহ দেয় নাই? ন্যূনতম সেন্স আপনার নাই? আল্লাহ কি আপনাকে সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে? মানে আওয়ামী লীগ করেন বলেই কি আপনার জ্ঞান গরিমা, বিবেক, বুদ্ধি, কমন সেন্স সব কি মানে একদম মানে ধুলায় মিশে যাবে? মানে সব কি ধ্বংস হয়ে যাবে? কিভাবে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি তার পেজে একটা ফেক ফটো শেয়ার করবেন? ডিড ইউ আস্ক ইউর ব্রেইন? ডিড ইউ আস্ক ইউর নলেজ, ইউর কমন সেন্স? ইজ দ্যাট পসিবল? হ্যাভ ইউ আস্কড দি কোয়েশ্চন টু ইউর সেলফ? এটাকে আপনি জিজ্ঞেস করেছিলেন কিনা? আপনি বলবেন যে কোনো কিছু না। দেখেন তারা কতটা বিকারগ্রস্ত আওয়ামী লীগের মানুষ। আমি সরি, আমি এরা তো রীতিমতো মানবতার দুশ্মন আমি দেখি। আপনি বলেন এটা বলতে পারে যদি মিথ্যাচার। আচ্ছা, তারা কিভাবে মনে করে এই ফটো মিথ্যা, এডিটেড, এটা প্রচার করে? এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, অনেক ভালো ভালো আওয়ামী লীগের মানুষ এটা শেয়ার করেছে, বলছে এটা ফেক। এটা কিভাবে ফেক হবে? হাউ ইট ক্যান বি ফেকড? আপনি আমাকে বলেন সম্ভব এটা ফেক করা? এই পৃথিবীটা কি চলে গেছে?
মানে আমেরিকান অথরিটি দেখে নাই যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার, উনি দেখা করেন নাই, উনি তার ওয়াইফ সহ দেখা করেন নাই, কিন্তু ফটো এডিট করে বলছে ও দেখেন আমাদের সাথে দেখা হয়েছে। আচ্ছা বলেন, মানুষ কতটা ক্রুয়েল হলে মানে এটা কি সম্ভব? এটা তো নর্থ কোরিয়ার কিম জং উন করবে না, আপনি বলেন আমাকে। তো এই যে এগুলো আপনি বিশ্বাস করেন না, এগুলো তারা ছড়ায়, তারা এগুলা ছড়িয়ে তারা মনে করে যে তারা সম্ভবত ভালো রাজনীতি করছে। কেন আওয়ামী লীগ ধ্বংস হলো? তার অন্যতম কারণ হলো আওয়ামী লীগ প্রপাগান্ডা, মৃত্যুক ধোঁকাবাজ প্রতারক এবং আপনার মানে এক ধরনের মেন্টাল ডিজিজে বুকের আওয়ামী লীগ, যেই কারণে আওয়ামী লীগকে মানুষ আর নিতে পারতেছে না। আপনি এখানে যারা যুক্ত হলেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি আওয়ামী লীগ, ওর ইউ ডোন্ট হ্যাভ টু গো এগেইনস্ট, ওর ইউ হ্যাভ টু বি আওয়ামী লীগ টু আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল ইটস আ কমন সেন্স। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তিকে নিয়ে মিথ্যাচার করে এই মুহূর্তে পার পাওয়া যায়, কেউ পার পেতে পারে? আপনি আমাকে বলেন, আপনার কমন সেন্স, বিবেক কোথায়? Why didn't you ask your common sense? It doesn't matter how educated you are or not, how knowledgeable you are not. It cannot be happen. এই ধরনের দুঃখাবাজি বর্তমান সমাজে করা যাবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইটস নট পসিবল, ইটস এ ডিজিটাল এজ। এটা করবে না। আর উনি কেন এটা করবে? এটা তো দরকার নাই তার, বুঝছেন? তার সাথে তার যে অবস্থান, সে যে সেলিব্রিটি, এই ধরনের সেলিব্রিটির সাথে দেখা করার জন্য সারা পৃথিবীর মানে হেড অফ স্টেটরা আছে, কারণ সে তো অন্য লেভেলের একজন সেলিব্রিটি, রাইট? এই যে মিথ্যাচারটা আওয়ামী লীগের মানুষ করে, এটা ফেক হবে না, এটা ইটস নট পসিবল। প্রেসিডেন্ট ট্রাম্প সামন করবে, আরো বিজ্ঞতি হবে তাদের জন্য। এটা তারা জানে না যে আমাকে প্রেসিডেন্টকে, একটা আমেরিকান প্রেসিডেন্টকে নিয়ে দিনে দুপুরে মিথ্যাচার, হাউ ইজ দ্যাট পসিবল এন্ড হাউ ইউ ক্যান বিলিভ? রাষ্ট্রপ্রধানকে নিয়ে দিনে দুপুরে এই মিথ্যাচার করা যাবে না। It's not possible, guys. এই মিথ্যাচার করা যাবে না। It's not possible, guys. You have to understand that. You know what I mean? এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা সম্ভব না। আমি জানি আমার ইন্টারনেটের সমস্যা নাকি, বুঝতে পারলাম না, নেটের সমস্যা হচ্ছে ভাই। I got you. আমি প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আপনারা কি শুনতে পান? আমি জানি এখানে আমি আসছিলাম যে আমি আপনাকে বলি, এটা একটা হসপিটালের মানে একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিজের আপনার একটা অফিস। এখানে আমাদের মাঝে মাঝে আমরা আসি, তো এখানে আমি মানে শপিং করে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এখানে বসে লাইভটা করে যাই, যেহেতু গড়ে যেতে হবে প্রচুর মাল। আমরা আপনাদেরকে দেখাবো আমার পিছনে আমার গাড়ি, এই যে গাড়ি রাখা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার গাড়ি রাখা। তো মানে শপিং করে আসছি, চিন্তা করলাম যে এই সময়টা এটা লাইভটা করে যায়, মানে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। মানে আপনারা মানে কতটা ভ্রান্ত হলে এগুলা বিশ্বাস করেন, বুঝছেন? কতটা ভ্রান্ত হলে এগুলা বিশ্বাস করেন, করতে পারেন? আওয়ামী লীগের প্রপাগান্ডা বিশ্বাস করা আর আপনার অস্তিত্ব, যে আপনি একজন জীবিত মানুষ আছেন, এটাকে এই বিশ্বাস করাটার মধ্যে কোনো পার্থক্য নেই। ডু নট ডু দ্যাট। এবং আমি আপনাকে বলছি, এখানে কিন্তু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য আসি নাই। মানে এরা কতটা সাইকোপ্যাথ, মানসিক রোগী, বিভ্রান্ত, ডেসপারেট, এটা তারা দুটো জিনিস আপনারা বুঝিয়েছে। আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলি, মানে তারা এই যে ফটোটা বললো না ফেক, এই ফটোটা ফেক বলার কারণে তারা দুটো জিনিস তারা প্রতিষ্ঠিত করেছে তাদের নিজেদের ভিতরে, দুটো জিনিস বিয়ন্ড রিজনেবল ডাউট। নাম্বার ওয়ান, দ্য ডেসপারেট, দে হ্যাভ নো হোপ, hopeless. These are the act of hopeless people. And then they're psychopath, mentally ill, dysfunctional, political beliefs তারা বিশ্বাস করে, বলি তারা এটাকে বলছে it's a fake. It's not fake. It cannot be fake. এটা ফেক আমি দিতে পারি, আপনি দিতে পারেন, বাট এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, প্রধান উপদেষ্টার পেজে, তাও ডক্টর মোহাম্মদ ইউনূস, it's not possible, ladies and gentlemen. Satanic. I think so. They are satanic. It is. They are. It's not possible. Even শেখ হাসিনা এটা করতো না। শেখ হাসিনার সমাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজ আছে, তারও সেটা করবে না। আপনাকে বুঝতে হবে বিষয়টা, মানে এক একটা জায়গার এক একটা লেভেল আছে। এটা ইটস এ জেনুইন ফটো উনি তুলেছেন, এর মানে না যে উনি মানে আপনার পৃথিবী বিখ্যাত, পৃথিবীর মালিক হয়ে গেছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই ফটো দেওয়ার পরে। এটা একটা গেস্টার। এবং তবে ইয়াস, হোয়াট ডাজ দ্য ফটো টেল? ইটস ফটো টেলস দ্যাট the President Trump how satisfied with Dr. Mohamed Yunus and how happy he is with Dr. Mohamed Yunus. Because মনে রাখবেন, প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট যে কোন মাসের সাথে যখন ফটো তুলেন বলাই হয়ে থাকে কিভাবে তার চেহারা করবেন। মানে ধরেন আমি প্রেসিডেন্ট ট্রাম্প ফটো তুলতে হয় অনেক ক্ষেত্রে, এবং তার চারপাশে দুই পাশে কে আছে, এই মানুষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি ধরনের আছে, ওই সম্পর্ক অনুযায়ী তার চেহারার মানে চেহারা উনি বানাবেন। ফর এক্সাম্পল ধরেন চাইনিজ প্রেসিডেন্ট, ফর এক্সাম্পল চাইনিজ হচ্ছে মানে অ্যাডভার্সারি, অর্থাৎ রাইভাল কান্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস। উনি যখন ফটো তুলবেন ঠিক এভাবে তুলবেন, মানে হি ইজ নট হ্যাপি বিকজ হি ইজ অ্যান এনিমি। বুঝলেন? দিস ইজ আ ডিপ্লোম্যাটিক সিস্টেম, এটা আমি আপনাদেরকে বলি। বাট ফটো তুলেন ফর এক্সাম্পল ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ও ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তার হাস্যোজ্জ্বল চেহারা ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি যে চেহারা বানিয়েছেন, এর চেয়ে ভালো চেহারা আমি দেখি নাই তার কখনো। গো এন্ড চেক।
আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফলো করি। আই এম এন আমেরিকান সিটিজেন এন্ড আই ডু ফলো দ্য আমেরিকান পলিটিক্স, রাইট লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাজ ইউ নো দ্যাট, রাইট, ভেরি ক্লোজলি। মোর দেন বাংলাদেশ ইভেন দো, বাই দ্য ওয়ে, এটা বলে রাখি, যদিও আপনাদের জন্য কথা বলি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাকে বলি, তার ফটোটা গিয়ে দেখেন, হাউ ড্যাজলিং অ্যান্ড এক্সট্যাটিক মুড নিয়ে। এক্সট্যাটিক মানে বুঝেন তো, ইংরেজি এক্সট্যাটিক, বাংলাতে বলে মানে এক ধরনের, মানে এক ধরনের বললাম না যে মানে খুশিতে উচ্ছ্বসিত, যেটাকে আমরা বলি, এটাকে, এটা নট হ্যাপি, উচ্ছ্বসিত, মানে এইভাবে এটাকে বলে এক্সট্যাটিক মুড, মানে মানে এত খুশি যে মানে সে তার দুনিয়াটা মনে হচ্ছে এটা পেয়ে গেছে। দিস ইজ হাউ ইট মিনস। বাট লিসেন জেন্টলম্যান, সো গো এন্ড চেক, এটা বলে এটা নাকি মিথ্যা, কতটা সাইকোপ্যাথ। আমি আল্লাহর দয়ায়, বিশ্বাস করেন, এই যে আমার সাথে ইন্টারাকশন এবং এই কয়েকদিনের ঘটনার পরে আমি আওয়ামী লীগ সম্বন্ধে আমার যে ন্যূনতম পজিটিভ ধারণা ছিল সেটাও চলে গেছে। মানে এদেরকে আমি এখন কিভাবে যে মানবতা বা ম্যানকাইন্ডের মানে মানে পর্যায়ে ফেলবো, আমি এটার কোনো সুযোগ খুঁজতেছি। আমি I'm not that cruel guy or a brutal, but I'm trying to find out something so that I can define them as a human being, ladies and gentlemen, but I can't find a reason why I have to do that. এই যে ফটোটা, মিথ্যাচার, আওয়ামী লীগের প্রপাগান্ডা, দেখেন মানুষ শিক্ষা নেয় না কিভাবে, যে প্রপাগান্ডা, মিথ্যাচার, বেঈমানি, ইত্রামি, দুর্নীতি, আপনার এই যে অপশাসন, শোষণ, যার কারণে বিতাড়িত হলো, ধ্বংস হলো আওয়ামী লীগ। একই চরিত্র থেকে তারা বেরোতে পারতেছে না। এদের দ্বারা কিভাবে পরিবর্তন আপনি আনতে পারবেন যদি কখনো, আর যাদেরকে এদেরকে আবার ক্ষমতায়, শেখ হাসিনাকে চান, আওয়ামী লীগকে চান, আপনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি দেশদ্রোহী, আপনি রাষ্ট্রদ্রোহী। দ্যার ইজ নো মার্সি ফর ইউ। ইয়েস, ন্যূনতম রিমোর্স নাই, ন্যূনতম rectifying an idea. Hey, we made a mistake, guys. Let us give, please give us another opportunity. We'll make it right. We'll make it ourselves correct. We'll correct ourselves. No, hell. বলে যে এটা এখনো প্রধানমন্ত্রী, this is an act of mentally psychopath. Psychopath, pure evil and psychopath. একটা অসভ্য জাত, এটা আমার বলতে খারাপ লাগতেছে। আমি তো কোনো চিন্তা করব না, মোদির নিয়ে আমি কাজ করব, মানে বিবেকে বাঁধবে। সেটা মানুষ, একটা মন্ত্রী, যাই হোক, যত খারাপ হোক, তার সাথে আমি এটা করবো না। ওনাদের কোন ধরনের মানুষ, ওখানে কি একজন নেতা বা জ্ঞানী লোক নাই ওই মন্দিরের আশেপাশে? এ তো আমি মনে করি বাঙালি জাতির, বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা ঘটছে, যে এদেরকে মানে নিচু করে নাই, ও ধর্মটাকেও সে নিচু করছে। এখানে তো শুধু মানে ডক্টর ইউনূস না, আমি দেখলাম যে ট্রাম্পকেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকেও করছে। কি দাঁড়ায়? গায়ে পড়ে আমাদের সাথে মারামারি যতখানি পারছে করছে। মিডিয়া থেকে দেখছেন আমাদের কত করছে ভারত, এখন না পারে এটা করতেছে। আমরা তো করতে পারি চাইলে, কালকে আমরা প্রেস ক্লাবে বাস ঢুকিয়ে দিতে পারি, বাট এটা কি যায়? আমার বিবেকে যায় না। আমি মনে করি ভাই, এরা আসলে মানুষের পর্যায়ে পড়ে না, এরা নিজেদের যে অধিকার সেটাও বোঝে না। যারা কোথায় আছে, আমরা তো স্বাধীন জাতি। আজকে কলিকাতার লোকরা, এরাই ছিল জমিদার শ্রেণীর লোক, আমাদেরকে শাসন করত। এখন মহান আল্লাহ তাদেরকে পশ্চিমবঙ্গে রাখছে অধিকার ছাড়া। আমরা কিন্তু স্বাধীনতা এনজয় করি, আমরা ফ্যাসিস্টকে সরাইছি, আমরা গর্বের জায়গায় গেছি। তার চেয়ে বড় জায়গা হলো ভাই, পাকিস্তান আমলে আমাদের পাকিস্তানটা শাসন করছে। আমাদের ইপিআর ছিল, যারা বিএসএফ বলি, যারা বিডিআর বলি, বাঙালি ইপিআর ইস্ট পাকিস্তানের জন্য। পশ্চিমবঙ্গ সেটা পায় না, দেওয়া উচিত না? এই অধিকারটাও নাই। আমাদের বেঙ্গল রেজিমেন্ট ছিল, ওদের নাই বেঙ্গল রেজিমেন্ট। ওদের বিহার রেজিমেন্ট আছে, মারাঠা রেজিমেন্ট আছে, নাগা রেজিমেন্ট আছে। এই বোধহয় পশ্চিমবঙ্গের লোকেরা, বাঙালিরা অধিকার কি এটাও বুঝে না। হাসানুর রহমান, ওদের বেঙ্গল রেজিমেন্ট তো নাই। আমি একটা বিষয় তো আপনার সাথে অ্যাড করি, যে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে ভারতের মধ্যে সবচাইতে নিচু পর্যায়ে মনে করা হয়, এবং তারা বাংলা বলে যেন তাদেরকে বাংলাদেশি হিসেবেও কিন্তু আখ্যায়িত করা হয়। পাশাপাশি ভারতের অন্য কোনো জায়গায় তাদেরকে আসলে ওইরকম ভাবে মূল্যায়ন করা হয় না। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারি, মানে বিভিন্ন সময়। আমি সেটাই বলতেছি, ওরা নিজেরা কতটা গর্ধব, আর আমাদের গোয়েন্দারা কত গর্ধব। এইটাকে পুঁজি করে আমরা ওদেরকে উত্তপ্ত করতে পারি। প্লিজ, তোমার সাহস, তোমার অধিকার ফিরে চাও, বিপ্লব করো। ছোট ছোট জাতিগুলো দেখেন কথা বলে, আমরা আজকে কথা বলতেছি, ওর মেরুদণ্ড নাই। মানে আপনি পশ্চিমবঙ্গ দিয়ে আমাদের পূর্ববঙ্গে, আমরা বাংলাদেশের তুলনা করতে পারবেন না। আমাদের একটা গর্বের জায়গা 71, আমাদের একটা গর্বের জায়গা 24। এই দুইটা জায়গা হাতে পশ্চিমবঙ্গ যে আমাদের এক জাতি, এটা লজ্জার জায়গায় নিয়ে গেছে। তো লজ্জার জায়গায় হলে যা হয় তাই করে। তারা একটা উৎসব করতেছে, সেখানে ডক্টর ইউনূসকে নিচে রাখে মানে অপমানিত করতেছে।
এসে বুঝে না এতে অপমানিত তারা নিজেরা হয়, বিশ্ব নিন্দা দিবে, ওদের মধ্যেই লোকেরা কথা বলবে, ওদের মধ্যে দেখবেন কদিন পরেই লেখালেখি হবে কারা এটা করছে। এটা নিন্দনীয় কাজ, এটা প্রশ্রয় দেওয়া উচিত না, আমরাও দিব না, আমরাও করব না। আমরা আমাদের ভাষায় কথায় বলে আমরা ঘৃণা প্রকাশ করব। ধন্যবাদ ভাই। জি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অসুর হিসেবে উপস্থাপন করার কারণ কি? আসলে কি বাংলাদেশে প্রফেসর ইউনূস আসার কারণে তারা সবচাইতে বেশি উদ্বিগ্ন, চিন্তিত বা দুশ্চিন্তায় রয়েছেন? এর পেছনে মূল কারণ কি আছে না? বা যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেন যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দেখা যাচ্ছে, তার মানে কি ভারত মির্জা ফখরুল সাহেব বলতেই পারবেন, মির্জা ফখরুল সাহেব যদি ক্ষমতায় থাকেন, ডক্টর ইউনূস যা করছেন তার 10 ভাগের 1 ভাগ করে দেখাতে পারবেন না, তার 10 ভাগের 1 ভাগ মির্জা ফখরুল করে দেখাতে পারবেন না। শহীদ জিয়ার তুলনা ভিন্ন। আজকে শহীদ জিয়ার কথা তুলনা করে শেষ করে দেবেন সাহসের পরিমাপ্তি কত। ডক্টর ইউনূস যা করছেন, আমাদের বাংলাদেশে আর কোনো নেতা নাই, বাংলাদেশে আর কোনো দ্বিতীয় নেতৃত্ব নাই যা করে দেখাতে পারবেন। আচার আচরণও দেখেন, যদি অপরাধী হয় আওয়ামী লীগ, আরে বেটা তুই জানাস না এটা অপরাধী হয়, অপরাধ করছে কি করে না, যদি আবার কি অন্যের ঘাড়ে বন্দুক রেখা ফায়ার করবে আর নিজের সুবিধা নিবে, এটাই দেখতেছি রাজনীতিবিদদের কাজ। আমাদের গর্বের জায়গা, ডক্টর ইউনূস সঠিক জায়গায় আছেন, সঠিক কাজ করছেন, এবং যেই বাড়িটা উনি ভারতকে মারছেন, ভারতকে সাথে মানে চ্যালেঞ্জ নিছেন, উনি কিন্তু কাউকে খেপাচ্ছেন না। দেখেন এই ভদ্রলোক এত করে বলতেছি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক নাই, আপনার সেনাবাহিনীর সেনাপ্রধান কথা শোনে না, উনি মোটো বিবেকান গায়ে নেন না, ওনার চামড়া বেশ মোটা চামড়া। দেখেন কাজ যা করার কিন্তু করে দিচ্ছে সূক্ষ্মভাবে, কাজ যা করার সূক্ষ্মভাবে করতেছে। জ্ঞানী লোকের যে একটা মানদণ্ড উনি প্রমাণ করতেছেন। ওনার উপদেষ্টাদের মধ্যে অনেকের ভুল ত্রুটি আছে, ব্যক্তি ইউনূসের কর্মকাণ্ড, বুদ্ধির কর্মকাণ্ড, ভারত তো পাগল হয়ে আছে। আপনি চিন্তা করেন এই তিস্তা ব্যারেজ চুক্তি করে ফেলছে যতটুকু আমি জানি, ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে। তারপরে দেখেন পোর্টে হাত দিছে, তারপরে লালমনিরহাট এটা নিয়ে ওই জায়গায় হাত দিছে, ফাইটার বিমান কেনার কথা কিনতে পারতেছে না, বা পারলে ওই সমস্যা ভারতে দিচ্ছে। ডক্টর ইউনূস তো কোনো কিছু আমলে নিচ্ছেন না। ডক্টর ইউনূস আরো শক্তিশালী হইতে পারতেন, বিএনপি যদি ঝামেলাগুলি না করতেন। এই মানে আমাদের এক ঐক্য আনতে আমাদের কয়েক মাস চলে গেছে, নির্বাচন লাগবে কইতে কইতে আমাদের হায় হতাশে পড়ে গেছে। এই জন্য বিএনপি দায়ী, বড় বড় রাজনীতি দল দায়ী। আমরা তো এই আন্দোলন হয়েছে, রক্ত দিছে মানুষ সংস্কারের জন্য, যথার্থ সংস্কার তো করতে পারি নাই। আমরা দেখবো আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে আগামী 5 বছর বিএনপি যদি ক্ষমতায় আসে কি সংস্কারটা করে, কতটুক করে। আসলে ক্ষমতায় গেলে সবাই ভুলে যায়, জনগণও ভুলে যাবে। আমরা এই ডাকসু নির্বাচন, আমাদের জাহাঙ্গীরনগর নির্বাচন আরো দেখবো, আমরা দেখতে পারবেন। জনগণ চাঁদাবাজি পছন্দ করেন না। যত তেলই মারেন না কেন ডক্টর ইউনূসকে, জিয়া রহমানের কাছাকাছি আনেন, জিয়া অন্য জায়গায়। জিয়া সম্বন্ধে খালি শহীদ জিয়া সম্বন্ধে একটা কথাই বলি, আওয়ামী লীগের নেতা তো পলাই গেছেন, ভাগুরা রাজনীতিবিদ। এই ভদ্রলোক ফেরত আইছেন, ক্যান্টনমেন্টে গেছেন, ওনার অধিনায়ককে গ্রেপ্তার করে নিয়ে আসেন। ওনার একবারও মনে পড়ে নাই যে পরিবারকে কিছু বলে দিই যে বাজারটা আছে কিনা, কালকা কি করবা। উনি দেখা করেন না পরিবারের সাথে। কতটা দেশপ্রেমিক হইলে কঠোর সিদ্ধান্ত, আমি এই কাজটা করবো, বাসায় যাব না, বাসায় গেলে হয়তো বা যুদ্ধই হইতো না। সে ভদ্রলোক জান নাই, দেখা করেন নাই, 2টা বাচ্চা রেখে, বউকে রেখে উনি সুন্দর অধিনায়ককে ক্যান্টনমেন্ট থেকেই ধরে নিয়ে চলে আসলেন। যা তা সাহস মনে করেন যে 4টিখানি কথা। ওনারা একজনও মূল্যায়ন করছেন শহীদ জিয়াকে নিয়ে? শহীদ জিয়া নিয়ে পিএইচডি একজন করছেন, আমি জানি না করছেন কিনা, কিন্তু অনেক লোক তো করছেন শেখ মুজিবুর রহমান পিএইচডি, জিয়া নিয়ে কেউ করেন নাই। আমি আশা রাখি করা উচিত। কত বড় সাহসের ব্যাপার, একজন অধিনায়ক তার দিকে টোয়াইসি তাকাবে। আর ওই সময় জিয়ার প্রমোশন হওয়ার কথা, ওই সময় তো জিহুদুর করার কথা, সেই জায়গায় কি করছে এটা আপনি মূল্যায়ন করতে পারবেন না, এটা বলে শেষ করা যাবে না। ডক্টর ইউনূসের জায়গায় ডক্টর ইউনূস, শহীদ জিয়ার জায়গায় শহীদ জিয়া। সাহসিকতার মানদণ্ডে, গণতন্ত্রের মানদণ্ডে শহীদ জিয়া অনেক উপরে, আকাশ সমান। ডক্টর ইউনূস জ্ঞানী মানুষ, দরকার ছিল। আমি মনে করি যথেষ্ট আমাদের এরকম রাত্রে দরকার ছিল, বিপদে পড়তাম। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আরিফ বিল্লাহ, আরিফ এটা মিউট আছে, মিউট করতে হবে। প্রথম বিষয়টা আছে যে ডক্টর ইউনূসকে অসুর বানাচ্ছেন
কলকাতাবাসী তারা পর্যায়ে ওষুধ হিসেবে ব্যবহার করে নৃত্য উপস্থাপন করছেন। কেন তারা ডক্টর ইউনূসকে ওষুধ মনে করছেন, এবং মির্জা ফখরুল সাহেব বলেন যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায় ডক্টর ইউনূসের মধ্যে। অসংখ্য ধন্যবাদ মনির ভাই আপনাকে, এবং আরো দুইজন আমার সহ আলোচক, শ্রদ্ধেয় দুইজন আমার মুরব্বী, এছাড়াও যারা দর্শক দেখছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ওষুধ বানাবে না, বানাবে কাকে? কারণ যে ভারতের এত প্রেম, মায়া, মহব্বত, ভালোবাসা আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে, সেই আওয়ামী লীগ কি কখনো ইউনূস সাহেবকে দেখতে পারবে? আমি আরিফ বিল্লাহকে দেখতে পারবে? এখানে দুইজন ব্যক্তি আছেন, দুইজনই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন গণঅভ্যুত্থানে বিভিন্ন মাধ্যমে। হ্যাঁ, তো এছাড়াও যারা দর্শকরা দেখছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ আর অনেকে। তো এই যে মানুষগুলো যারা হাসিনাকে মানে পালাইতে বাধ্য করছে, এদেরকে ওষুধ বানাবে না, বানাবে কি? ভারতের চরিত্র হলো নতজানু চরিত্র। যারা তাদের কাছে নতজানু করবে, যারা তাদেরকে সেজদা করবে, প্রভু হিসেবে মেনে নেবে, তাদেরকে তারা মাথায় তুলে নাচবে। আর যারা তাদের এই প্রভুত্ব দাসত্ব মেনে নেবে না, তাদেরকে ওষুধ বানাবে। তাদের এই চরিত্র এটা আজকে নতুন করে না। আমরা যদি বলি এই চরিত্র আরো অনেক আগে থেকে, 200 বছর আগে থেকে, যখন ভারত মহাদেশ ছিল, এই 200 বছরের আগের পুরনো ইতিহাস, চরিত্র তাদের একদিনে পরিবর্তন হওয়া সম্ভব না। তো এই জায়গা থেকে একটা রাষ্ট্রীয় প্রধানকে তারা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করা, সেটা আসলে বন্ধুত্ব সুলভ আচরণকে প্রায়োরিটি দেয় না, বরং বন্ধুর নামে বন্ধুত্বের কথা বলে শত্রুত্বে রূপান্তরিত করা, দুদেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি করা, এটাই বলে। যদি ভারত বাংলাদেশকে বন্ধু চোখেই দেখতো, তাহলে হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগও তারা দিত না, এবং এতদিন পর্যন্ত সেখানে রেখেও দিত না। এতদিন বাংলাদেশের কাছে হস্তান্তর করতো যে তোমাদের পচা জিনিস তোমরা নিয়ে যাও, বিচার করো, তোমাদের যা হয় তোমরা তা করো। কিন্তু ভারত সেই আদর্শবান বন্ধু এবং রাষ্ট্রের চরিত্রের দ্বারা কখনো আসতে পারে, সেটা তাদের দ্বারা সম্ভব না। তাদের এই চরিত্র 200 বছরের পুরনো ইতিহাস। আজকে বলতে চাই না তো 200 বছরের পুরনো ইতিহাস তাদের বিষয়গুলো। তবে ভারত যেটা করে যাচ্ছে, এখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের যারা পৃষ্ঠপোষকতায় রাজনীতি করেছে, এই ধরনের রাজনৈতিক দল, এই ধরনের ব্যক্তিবর্গদের দিয়ে এখনো দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিবেশ দাঁড় করানোর চেষ্টা করছে। দেখেন 14 দলের কোনটা ছিল ভারতপন্থী না, কোনটা ভারতের কাছে সেজদা দেওয়া, প্রভু বানানো ছিল না। হ্যাঁ, ভারতকে প্রভু হিসেবে গ্রহণ করে নাই। এই 14 দলের আজকের অবস্থা দেখেন। জাতীয় পার্টি তো এখন ধুমধাম করে রাজনীতি করছেন। আমরা গত কিছুদিন আগে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেদারসের মিটিং করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, যেখানে আমরা যাইতে চাইলে মাসের পর মাস আমাদের অপেক্ষা করতে হয়। এই হলো অবস্থা। আমরা গণঅভ্যুত্থান ঘটাইলাম, হাসিনারে পালায়া যাইতে বাধ্য করলাম, এতগুলো আমাদের ভাইয়েরা জীবন দিল রক্তের বিনিময়ে, বাই চান্স কিছু মানুষ উপদেষ্টা বনে গেল। এখন ত্যাগ স্বীকার করে সংগ্রামীরা, ভোগ করে কিছু সুশীল সমাজের নামধারী পণ্ডিতরা, যদি বলতে হয় নামধারী পণ্ডিত, যারা সুবিধা ভোগ করছে, দেশের কোনো উন্নয়ন করতে পারে নাই। সেই জন্য আজকে ভারতও আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এই ধরনের বিদ্রোহপূর্ণ আচরণ এবং সংঘাতপূর্ণ আচরণ করছে এবং পার পেয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক, আত্মঘাতিক বলেও মনে করা যায়। আবার দেখেন নিউ ইয়র্কের ঘটনায় যদি বলি, ইউনূস সাহেব নিজের পিঠ বাঁচানোর জন্য হয়তো অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকেন যে কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে গেছেন। ওনার এই 104 জনের বহরে 3টা মানুষ, 4টা মানুষ কেন যুক্ত হইতে পারলো না? যাদেরকে সে একসাথে নিয়ে গেলেন রাষ্ট্রীয় অতিথি, তাদেরকে রাইখায় উনি মানে চলে গেলেন কিংবা সরে গেলেন। তাদের সিকিউরিটির দিকে সরকার মনোযোগী হলেন না, নিউ ইয়র্ক পুলিশের কাছে কোনো কিছু জানালেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালিগালাজ, আবার
আক্তারকে ডিম মারা, আবার সেখানে দেখা যাচ্ছে জামাতের ছেলেপেলেরা রক্ষা করছে, আবার জামাতের আমির নাইবা আমির সে সেখানে উপস্থিত না। এই যে কাকতালীয় বিষয়গুলো, কাকতালীয় না প্ল্যানিং মাফিক হচ্ছে, সেই বিষয়গুলো খুব মানে মারাত্মক এই সময়ে এসে। আসলে আমাদের সমীকরণ মিলানো খুব কঠিন হয়ে যাচ্ছে, যে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে এখন দৃশ্যমান কোন আমরা অবস্থা দেখছি না যে যেটাকে আঁকড়ে ধরে সামনের রাজনীতিকে কমপ্লিটলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনা যায়, কিংবা বিশ্বাস ভরসার জায়গা অন্তর্বর্তীকালীন সরকার অক্ষুণ্ণ রাখতে পারে। কিন্তু দিন শেষে আমরা যেটা দেখতে পাই সেটা আমাদের জন্য খুব খারাপ লাগারই কথা। গণ অভ্যুত্থানে যারা ত্যাগ তিতিক্ষা দিল, ত্যাগ করলো, তারা অবমূল্যায়িত হচ্ছে এবং হেনস্থার শিকার হচ্ছে প্রতিনিয়ত। সেই রকমই আমাদের এক ভাই গণ অভ্যুত্থানে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, এক মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি। তাকে এনসিপির যুবশক্তির ছেলেরাই গুম করে, প্রয়াত আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আইসা সে এনসিপিতে যোগদান করছে, সেই নেতারা গুম করে। আবার পুলিশ সদস্য তিনি বলেন যে তদন্ত সাপেক্ষে জানানো যাবে, আমরা কোনো ধরনের কোনো প্রয়োগ খুঁজে পাইনি, অথচ তাকে যারা হুমকি দিয়েছিল সেই এভিডেন্স গুলো তার ওয়াইফ দিয়েছিল। মানে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের অবস্থাটা কি আছে। বেসিক্যালি নিউ ইয়র্ক এখন যে জাতিসংঘের যে সফরটা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভাষণ দিলেন এবং সেই ভাষণে প্রবাসীদের বিষয়ে কথা বললেন, গণ অভ্যুত্থানের ত্যাগীদের কথা বললেন, নির্বাচন কেন্দ্রিক কথা বললেন, পক্ষান্তরের সর্বক্ষেত্রেই উনি চেষ্টা করেছেন দীর্ঘ 42 মিনিটের ভাষণে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানে উনি অনেকগুলো কাজ দেখিয়েছেন যে করেছেন, কিন্তু কাজগুলো কতটা বাস্তবায়িত হয়েছে। আজকে দেখেন রাজনৈতিক দলগুলোর যারা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতার কাছাকাছি আছেন বলা যায়, তাদের যে এখন মানে একটা স্বৈরাচারী মনোভাব, তাদের যে মনোভাব, আমি নাম বলছি না কার, সেটা হাসিনাকেও হার মানায়। একদল শিক্ষা মন্ত্রণালয়ের আগাগোড়া দখল করে বসে হয়েছে, তাই যেখানে নির্বাচন করছে সেখানে তাদের জয় জয়কার। আরেক দল স্বাস্থ্য খাত দখল করে আছে, যেখানে যাবেন তাদের ওষুধ। আরেক দল আরেক মন্ত্রণালয় দখল করে বসে হয়েছে। এই যে দলের পর দল বিভিন্ন মন্ত্রণালয় দখল করে বসে আছেন, এখানে আসলে দেশের অবস্থা কি, নাজেহাল অবস্থা হবে কিনা। আগে তো এক কেন্দ্রিক একটা সিস্টেম ছিল হাসিনার আমলে, আওয়ামী লীগ কেন্দ্রিক সিস্টেম ছিল, এখন বহুদলীয় সিস্টেম, যে সিস্টেমের কারণে আপনি সঠিক সেবা পাওয়াটা খুব কঠিন। তাই তো আজকে মানে শেষ পর্যায়ে আমার বলতেই হয়, জাতিসংঘ নামক একটা প্ল্যাটফর্ম আছে যার উদ্দেশ্য খুব মহৎ, কিন্তু তার কর্মপরিধি এবং দক্ষতা সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সরকারের মতো জাতিসংঘ দিয়ে কোনো কিছুই যেমন হবে না, ঠিক তেমনি ভাবে নিউ ইয়র্ক সফর করে রাজনৈতিক দলগুলোকে পাশে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সবকিছু মিলে আসলে ফলপ্রসূ কোনো কিছু আমরা দেখছি না। তবে হ্যাঁ, কূটনৈতিক মহলের প্রত্যেকটা রাষ্ট্রের শীর্ষ নেতারা এবং রাষ্ট্রপ্রধানরা সেই অধিবেশনে অংশগ্রহণ করে থাকেন। সেই ক্ষেত্রে বিশ্ব নেতাদের মিলন মেলাও বলা যায়, কিংবা সাক্ষাতের একটা প্ল্যাটফর্ম হিসেবে বলা যায়। তো সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে গেছেন, সেখানেও আরেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তো এই বিতর্ক তৈরি হতো না যদি উনি ওনার প্রপার রাষ্ট্রীয় মেহমানদেরকে সঠিক মেহমানদারিতে রাখতে পারত, তাহলে এটা এইভাবে বেয়জ্জতি হতো না, এইভাবে এই ধরনের কোনো কর্মকাণ্ডে হয়তো যেত না। যাই হোক, সব জায়গা থেকে ফিরে আসা দরকার। আমরা আশাবাদী, ইউনূস সাহেব যেহেতু জাতিসংঘের ভাষণে বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সেই ক্ষেত্রে ধন্যবাদ জানাই, যেন খুব দ্রুতই নির্বাচন ঠিক হয়। প্রথম বিষয়টা যে ভারত কেন ডক্টর ইউনূসকে ওষুধ বানাচ্ছেন, এবং একটা বিষয় একটু বলবেন যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আসলে দেখা যায় কিনা ডক্টর ইউনূসের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অত্যন্ত যোগ্য উপস্থাপক, অনলাইন টেলিভিশন ভয়েস অফ পিপলের পরিচালক এবং আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং যারা শুনছেন দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম।
স্মরণ করছি 71 থেকে 90, 24 সকল শহীদদের স্মরণ করছি, যারা আজকে আহত হয়ে 24-এর আন্দোলনে এখনো অসুস্থ অবস্থায় আছে। আমরা টকশোতে এমন কিছু টপিক আমরা আলোচনা করছি পুরো রাজনীতিতে, যেগুলো গুরুত্বহীন। কোথায় আমাদের দেশের উন্নয়ন, দেশ কিভাবে নূতন বাংলাদেশ গড়বো, সেই আলোচনা না করে কে কি করছে এটা আমরা আলোচনা করছি। হয়তো আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমরা কি আলোচনা বা কারা আমাদেরকে এই ধরনের আলোচনায় ঢুকিয়ে দিচ্ছে একটা টপিক দিয়ে। আহত যারা, তারা বেডে শুয়ে শুয়ে হয়তো ভাবছে যে কাদের জন্য আমরা ত্যাগ স্বীকার করলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের যে আলোচনা করার কথা আমরা তা আলোচনা করতে পারছি না, সেই পরিবেশ নাই। এবং এই পরিবেশ না করার জন্য সবচেয়ে বড় দল হিসেবে দাবি করে যে বিএনপি হলো বাংলাদেশের নূতন বাংলাদেশ গড়ার পথের বড় বাধা। রাষ্ট্রপতি থেকে শুরু করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং জাতীয় পার্টি এবং অন্যান্য অপকর্মের সকল কিছুতে তারা বাধা দিয়েছে। আপনি দেখেন, বিএনপি এই রাজনৈতিকভাবে এত দৈন্য যে আওয়ামী লীগ স্বৈরাচার হতে পেরেছে তাদের এই রাজনীতি সিদ্ধান্তহীনতায়। আপনাদের মনে আছে যে 2018-তে এই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশ করেও সংসদে যাননি। এর কোনো কারণ এখনো প্রকাশ হয়নি। আজকে উনি ডক্টর ইউনূসকে যে জিয়াউর রহমানের সাথে তুলনা করলে, এত বড় নেতা, ওনাদের আদর্শ, সেই নেতা 3-4বার ওনারা ক্ষমতায় ছিলেন। ওই নেতার পুঙ্খানুপুঙ্খ বিচারটা তো করেননি। শেখ হাসিনা তো তার পিতা হত্যার বিচার করে ফেলেছে। তো এখন উনি আজকে ডক্টর ইউনূস অত্যন্ত ধূর্ত, চালাক, চতুর মানুষ। দেখেন, একটা জাতিকে প্রায় 1.5 বছর দেখছি কি হয়, পরবর্তী ভাষণে কি বলে, 26 তারিখে কি বলে, অমুক তারিখে কি বলে, এরকম একটা ধূম্র জালে পুরো জাতিকে রেখেছে। এবং এটা ওই ব্রিটিশ থেকে জমিদার থেকে যে অন্যান্য যে আপনার স্বৈর শাসকরা থাকে, তারা কিন্তু জাতিকে বা তার প্রজাদেরকে একটা ঝামেলার মধ্যে, একটা সন্দেহের মধ্যে রেখে দেয়। এই ডক্টর ইউনূস 107 জন বা 4 জন, কেউ বলে 4 জন, কেউ বলে 7 জন নিয়ে যে গেলেন, এত বড় একটা বহর নিয়ে কি অর্জন করবে সেখান থেকে? সেটা তো এটা বছরে একবার হয়, ইউনাইটেড নেশনের একটা ইউনিয়নের মতো। ওখানে খুব কঠিন সিদ্ধান্ত হয় না, এবং নিরাপত্তা মিটিং গুলোতে কিছু কিছু সিদ্ধান্ত হয়, এছাড়া ইউএনএ তেমন কোনো কাজ হয় না। তারা তাদের স্বার্থ, আমেরিকার স্বার্থ ছাড়া কিছুই দেখে না। এবং সরকারের ভেতরে যে ঝামেলা যাচ্ছে, যেমন আজকে আমি শুনলাম মাহফুজ আনাম বলে ফেললেন যে কোনো সময় নেমে পড়তে পারি। অর্থাৎ তার কথা শোনে না, উপদেষ্টাদের কথা অনেকে শোনে না, এগুলো এখন বেরিয়ে আসতেছে। আপনি দেখেন, মির্জা ফখরুল আর এনসিপি একই বেঞ্চে বসেন, আলোচনায়ও একই প্লেনে একই গাড়িতে বসেন। তাহলে যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন ব্যর্থহীন ভাষায় জিজ্ঞেস করতে পারেন না যে এনসিপি একটা অনিবন্ধিত দল হিসাবে তারা এত প্রায়োরিটি কিভাবে পেল? যদি তাদের নেতৃত্বে আন্দোলনকারী সবাই তার অধীনে থাকতো, একসাথে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে তারা যে মূল্যায়ন পেত, সেই মূল্যায়ন পাওয়ার কথা তো না। সুতরাং ফখরুল ইসলাম আলমগীররা যে দল করেন, এই দলে একেবারেই তারা কারো স্বার্থ দেখেন না, তারা নিজ নিজ স্বার্থ দেখেন। যেই দিন তারা 10 দফা ডিক্লেয়ার দেন, আমি ওই অনুষ্ঠানে ছিলাম, এবং তার আগের দিন ফখরুল ইসলাম আলমগীর আরেকজন সহ গ্রেপ্তার হয়েছেন, তার নামটি পর্যন্ত ওনারা নেন নাই। আওয়ামী লীগ যেমন বলতো যে এই মন্ত্রী কিছু বললে তো আমাদের কেউ না, ঠিক বিএনপিও 7,000 লোক বহিষ্কার করে দিল। পৃথিবীর আর কোনো দল নাই যেখানে 7,000 বহিষ্কার করতে হয়। সেখানে দল ঠিক না করে এখন ডক্টর ইউনূস ওনাদেরকে নাকে নথ দিয়ে ঘুরাচ্ছেন। সেই লন্ডন ভাষণে তারা এত উৎফুল্ল হয়ে গেল, এবং এরপর থেকে এখন ঘুরছেন আর ঘুরছেন। আমি মনে করি যে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রয়োজনীয়তা, মানুষ কি চায়, তার সাথে এই বিএনপির রাজনীতি যায় না। বরং জামাতে ইসলাম তাদের আদর্শ, তাদের ফ্ল্যাগ, তাদের মনোগ্রাম সবকিছু পরিবর্তন করে মানুষের চাহিদা অনুযায়ী ফিরে আসছে। বলছে যে আগামীতে আমরা সরকারে গেলে আর কাউকে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না। এই একটা সেন্টেন্সে একবার চিন্তা করুক সারা বাংলাদেশের মানুষ। আমি জামাত করি না, জামাতকে কখনো আগে সমর্থনও করিনি, কিন্তু জামাতের এই পরিবর্তন আমাকে না, শুধু অনেককে আকর্ষণ করছে। তারা বলছে আপনার কোনো দাবির জন্য মাঠে রাস্তায় নামতে হবে না, অর্থাৎ তার আগেই চিন্তা করে দিবে। আমি দেখেছি যে বাংলাদেশের সরকার গুলো এমন হয় যেন তারা বধির, তাদের কান নাই, চোখ নাই, মুখ নাই, কিছু বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। মানুষ মিছিল করে নিয়ে গেলে কিছু শোনেন। এই সরকারের যে অভিনয়, ঠিক তেমনি ভাবে আমাদের এই অন্তর্বর্তী সরকার ভূমিকাও ঠিক পলিটিক্যাল কথাবার্তাই ওনারা বলেছেন।
পলিটিক্যাল কথাবার্তা বলে মানুষকে ধোঁকা দিয়েছেন, দলগুলোকে বৈষম্যের মধ্যে রেখে ডিভাইড এন্ড রোলের মধ্য দিয়ে 1.5 বছর পাস করেছেন, যা দেখতে দেখতে চলে গেল। জনগণ এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে তা বুঝতে পারলো না। আর আমরা যারা এগুলো নিয়ে কথা বলি, আমাদেরকে তো তারা ডাকেই না। আপনি নির্বাচন কমিশন থেকে শুরু করে কেউ এই যে 30 দলের বাইরে যে দলগুলো আছে, অনেক নিবন্ধিত দলও আছে, অনেক পুরনো দলও আছে, অনেক বয়োজ্যেষ্ঠ নেতাও আছে, কাউকে পাত্তা না দিয়ে একটা গোষ্ঠী তৈরি করে যে সরকার 1.5 বছর চললো, এর দিকে কারো কোনো খেয়াল নাই। শুধুমাত্র ভারত এই যে এখন অসুর বানিয়ে দিলেন, এটা ওনাদের শত্রু হিসাবে এটা দেখিয়েছেন। শুধু তাকে না, ডোনাল্ড ট্রাম্পকেও দেখিয়েছেন। তো ভারতের যে মানসিকতা, ভারতের যে ধর্মীয় চিন্তাধারা, সেখানে তারা মানুষকে মূল্যায়ন করে না, তারা গরুকে মূল্যায়ন করে। তারা গরুকে মা এবং দেবতা মনে করে, মানুষকে তারা কিছু মনে করেন না। তো সুতরাং ইউনূসের চেয়ে তারা গরুকে বেশি সম্মান করে। তো সুতরাং ওরা কি করলো না করলো এটা নিয়ে আমাদের এই টক শোতে আলোচনা করার তেমন কিছু নাই। এবং তারা অপপ্রচার করে বাংলাদেশে, এবং যে খুনি হাসিনা যে হাজার হাজার মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, আরো অনেক কিছু প্ল্যান করেছিল যা করতে পারেনি, তাকে কোলে নিয়ে বসে আছে যে জাতি, এবং তাদের নিজের জাতির মধ্যে যে বৈষম্য তৈরি করে রেখেছে, তাদের আশেপাশের পড়শি দেশগুলোর সাথে তাদের যে সম্পর্ক করে রেখেছে, এটা পৃথিবীর কোনো দেশ এইভাবে রাজত্ব করে না। এবং তাদের মিননেসের জন্য, তাদের ক্ষুদ্র মনের বহিঃপ্রকাশের কারণে আজকে ডক্টর ইউনূস যাই হোক না কেন, তাকে অসুর হিসাবে দেখানো এবং রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আইন নাই ওই দেশে, যা ইচ্ছা তাই কি একটা দেশ আরেকটা দেশ সম্পর্কে, বা একটা দেশের নেতা আরেকটা দেশের নেতা সম্পর্কে করতে পারে? সুতরাং আমি মনে করি আজকে জনগণ আমাদের সবচেয়ে মূল্যবান, যে দেশের মালিক, জনগণকে অনুধাবন করতে হবে আগামীতে কোন দলটি যদি দায়িত্বে নিয়ে আসা যায় তাহলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতির জন্য মঙ্গল হবে এবং মানুষের মর্যাদা পেতে হবে। আপনি দেখেন বাংলাদেশে 54 বছরে এই ব্রিটিশ সরকার বাহাদুরের মতো সরকারই বড়, জনগণ প্রজা। যতদিন না এই দেশে মানুষ বড় হবে, ভোটাররা বড় হবে, জনগণকে মূল্যায়ন করে বড় না দেখানো হবে, আর সরকারকে সেবক না বানানো হবে, তারা কর্মচারী না হবে, ততদিন পর্যন্ত এই দেশ কখনোই প্রকৃত মুক্তি, প্রকৃত গণতন্ত্র এবং প্রকৃত ব্যবস্থাপনায় ফিরে যেতে পারবে না। আমাদের ইতিহাস অনেক করুণ, অনেক রক্ত ঝরার ইতিহাস, অনেক কষ্টের ইতিহাস, অনেক সংগ্রাম বিপ্লবের ইতিহাস। সেই ইতিহাসের তুলনায় আমরা এগুতে পারিনি, আমরা খুব কম দূর এগিয়েছি। আমরা একটা নির্বাচনকে সঠিকভাবে করতে পারিনি। যে নেপালে বলা হয় বহুবার পতন হয়েছে পিআর এর জন্য, পিআর এর জন্য নেপালে পতন হয় নাই, তাহলে তারা ওই নির্বাচন বাতিল করার জন্য বলতো। তারা নির্বাচন পদ্ধতিতে যেখানে যেখানে পিআর এর সরকার পতন হয়েছে তারা কিন্তু পদ্ধতির দোষারোপ করে নাই, শুধুমাত্র বাংলাদেশের নির্বাচনকে যেভাবে দোষারোপ করা হয়, বাংলাদেশের যে পুতুল নির্বাচন কমিশন গুলো গঠন করা হয়, এটা পৃথিবীর অন্য দেশে বিরল। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে এবং আগামী নির্বাচনের পরে কি ঘটবে সেটা এখন আন্দাজ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের সব নির্বাচনের পরেই বড় বড় ঘটনা ঘটেছে। এখন পিআর এর মাধ্যমে ছোট দলকে দায়িত্বে আসতে না দেওয়ার পায়তারা করা হচ্ছে, আর বড় বড় দলরাই কিন্তু বাংলাদেশের সকল বড় বড় সমস্যা তৈরি করেছে। সুতরাং সাবধান থাকুন, রাজনীতি এবং বিশ্বনীতির দিকে মনোযোগ রাখুন। কে কার স্বার্থে? ইউনূস, ডক্টর ইউনূস তার স্বার্থ, তার ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক করে নিয়েছে, তার বিচার, তার টাকা পয়সার যে জরিমানা সবগুলো আদায় করে তার কিন্তু 100তে 100 আদায় করে নিয়েছে, কিন্তু জনগণের তেমন কিছু হয় নাই। পরিশেষে একটি কথা বলতে চাই, টেনশনে যা মানুষের মনের তাড়নায় মানুষের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু উপদেষ্টারা তাজা হচ্ছেন, উপদেষ্টারা সুন্দর হচ্ছেন, উপদেষ্টাদের গায়ে মাংস এবং রং উজ্জ্বল হচ্ছে। এটা খুব দুঃখজনক। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। দর্শক মোহাম্মদ সালমান বলেন। জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে আরিফ বিল্লাহর কাছে। উনি বলছেন একটা কথা যে একটা দল সম্পূর্ণ শিক্ষাঙ্গন দখল করে ফেলছে। এখন শিক্ষাঙ্গন যখন দখল করার পর যদি সে ভালো কাজ করে, এটা কি অ্যাপ্রিসিয়েট করা না তার সমালোচনা করা, তাকে ট্যাগিং দেওয়া? তা আমরা ভালো কাজে কোনো, আসলে বাংলাদেশে কোনো কেউ যদি কোনো ভালো কাজ করে সেটা কেউ অ্যাপ্রিসিয়েট করে না, সেটা আমি ট্যাগিং এর রাজনীতি চলে। তো সেটাই উনি আরিফ বিল্লাহ উনি ট্যাগিং এর রাজনীতি করতেছেন, যে ওরা দখল করে ফেলতেছে। উনি জানি না ওরা কি দখল করছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যদি ওরা তো 80% বিএনপি সমর্থিত শিক্ষক,
তাহলে ওরা কিভাবে সেটা দখল করলো ওইটা একটু এক্সপ্লেন করবেন। আর আমাদের যে বর্তমান যে উপদেষ্টারা, ওরা তো মেরুদণ্ডহীন, ওদের ওদের তো কেউ আত্মীয় স্বজন মারা যায় নাই, ওদের কাউ গুম হয় না, এই জন্য ওরা ওদের যে শরীরের মধ্যে যে পেইন হয়, এটা পেইন তো ওরা বুঝতে পারে না যে পেইন জিনিসটা কি। এরা সবগুলো মেরুদণ্ডহীন, বুঝছেন? এটাই ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আপনি সকল আলোচকদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি প্রথমে একটা কথা বলি। সেই কথাটা হলো, আজকে ট্রাইব্যুনালের মধ্যে 120 মিনিটের একটা আপনার এই তথ্য প্রমাণগুলা ওইখানে দেখাইছে। আমি পুরা 1 ঘন্টা 20 মিনিট আমি ওই লাইভটা দেখছিলাম, ট্রাইব্যুনালের সরাসরি লাইভটা বিটিভির মাধ্যমে। ভাই, সত্য কথা যেটা, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। যেভাবে অন্যায়, যেভাবে গুলি, যেভাবে নির্যাতন এই দেশের মানুষের উপরে, ছেলেপেলের উপরে করছে, এটা আমি দেখার পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। সত্য কথা ভাই, বাস্তব কথা, আমি ধরে রাখতে পারি না। কিন্তু যদি আমি আজকে ডক্টর ইউনূসের জায়গায় হতাম, আমরা তো হতে পারতাম না, যদি হতাম, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার জায়গায় হতাম, তাহলে এই দেশে এই পুলিশ বাহিনী নামক কোন পুলিশ বাহিনীর নামে আমি পরিবর্তন করে ফেলতাম। কারণ এরা যে অন্যায় যে গুলা কাজ করছে, আজকে ভিডিও ফুটেজে সবগুলো দেখলাম 1 ঘন্টা 20 মিনিটে। ভাই, এটা পৃথিবীর কোন ইতিহাসে, কোন জঙ্গলে, কোন হায়নায় এই ধরনের কাজ করে, এটা মনে হয় না কোনো মানুষের বিবেকে আসবে। মানুষের বিবেকের মধ্যে মানুষত্ব বোধ থাকতে পারে। একজন সেনা অফিসারকে খুনি হাসিনায় তার নিজের কাছের লোক ফোন করে বলতেছে যে সম্ভবত ওই তারিখটা হলো 7 তারিখ, যে গুলি করার জন্য সে অর্ডার দিতেছে। সে বলতেছে জি স্যার, জি স্যার, জি স্যার। এরপরে শুনলাম ভিডিও কলে ওই সেনা অফিসার এখন দক্ষিণ সুদানে আসছে। 7 তারিখে, 10 তারিখে না 12 তারিখে তারে দক্ষিণ সুদানে মিশনের মধ্যে পাঠাইছে। কেন রে ভাই, এদেশের সেনা অফিসারের অভাব আছে? এখন আমার প্রশ্ন হলো আমাদের হাসিনুর স্যার বিগ প্রতীকের কাছে, যে উনি যে আয়নাগরে বন্দী ছিলেন, উনি একমাত্র বলতে পারবেন যে আয়নাগরটা কোন জিনিস ছিল। ওনাকে জঙ্গিবাদের যে তকমা লাগাইছিল, উনি ওই জঙ্গিবাদের তকমার কারণে মনে হয় আজকে উনি ছিল মানে আপনার ওই বাংলি চুল রাখছে। এখন আমার কথা হলো যে ওনারা যে লাঞ্ছনা যন্ত্রণাটা ভোগ করছে, ওনাদের ভিডিও ফুটেজ গুলো এখনো ট্রাইব্যুনালে দেখায় নাই, তবে মনে হয় আমরা দেখতে পাবো। এখন এই স্যাররা যদি বা এই আমাদের আরেকজন ওনার নাম কি, আমি তো দেখতেছি না, আচ্ছা ভাই, তো আমি শেষ করি ভাই। আমি জনজন স্যারের কাছে, অফিসারের কাছে আমার প্রশ্ন এটাই যে এইভাবে কি একটা দেশ চলতে পারে কিনা, বা এইভাবে একটা দেশ চলতে দেওয়া যায় কিনা, এ হলো আমার প্রশ্ন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, যখন আমরা একটা দেশকে ভালোর পথে নিয়ে যাই, তখন এই বামপন্থীর নামে যখন আমরা কথা বলেন বলি হিংসাত্মক ভাবে, তখন এই কথা বলেন বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা রিক্ততার বিদ্ধ করে। আচ্ছা, আমি একটা কথা বলি মনির ভাই, মনে করেন যে ওইখানে নিউ ইয়র্কে ওই যদি জামাত ইসলামের কোন নেতা এরকম অপদস্থ হইতো, তখন আমরা এখানে সবাই বলতাম যে ওরা অপদস্থ লোকেই ছিল, অপদস্থ হয়েছে। আজকে ফখরুল ইসলাম আলমগীর অপদস্থ হয়েছে, আমরা নানা রকম মন্তব্য করতেছি, কেন হইলো? সাধারণ নাটক নাকি? আসলেই তারা অপদস্থ লোক ছিল। এই বিএনপি অপদস্থের এখন অবস্থানে অপদস্থ হওয়ার মতোই যোগ্য, তারা অপদস্থ হবে। আমরা যতই কথা বলি সুশীল সমাজেরা, ওখানে যারা যোগ্য তারা যোগ্যতার পরিচয় দিয়েছে। আজকে যেমন করি আমরা কথা করে বলি, আমরা দাড়ি টুপি রাখি আর দাড়ি টুপির বিরুদ্ধেই কথা বলি, এটা ন্যাচারাল একটা স্বভাব, কাটা দিয়ে কাটা তোলার মতো। বাংলাদেশ জামাত ইসলাম একটা আদর্শিক দল, এটাকে মোকাবেলার ক্ষমতা আর বিএনপির এখন নাই। এখন আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে হলেও মোকাবিলা করা সম্ভব হবে কিনা সন্দেহ। 54 বছরের ইতিহাসের কথা বাদ দেন রে ভাই, বাংলাদেশকে আর বিভাজন করার চেষ্টা করিয়েন না। আমরা সবাই এখন ভালো আছি, আমাদের ছাত্র মেধাবী হচ্ছে। আপনি শিবির মানে এখন মেধাবী, ছাত্রী সংস্থা মানেই প্রজ্ঞাবান। এই হিসাব বিকাশগুলো আমাদের বুঝতে হবে, আমরা কিসের জন্য এগুলো করতেছি। আমাদের নিজস্বতার জন্য, নিজস্বতা একদিন হারিয়ে যাবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ যদি একটা রায় দেয়,
সেটাকে মানতে হবে। আর এই রায়টা যদি আমরা মানতে না পারি আমাদের ব্যর্থতা, আমরা ধিক্কারিত হব। এই কথাগুলো বাদ দিয়ে আরিফুল্লাহ ভাই অনেক কথা বলছেন আপনি, আপনার কথা শুনতে শুনতে আমাদের কান পাল জ্বালা হয়ে গেছে। আফসারি স্যারের মতো কথা বুঝুন, শিখুন, দেশকে ভালোবাসতে নিজেকে নিজের মনোভাবকে তৈরি করুন। যদি দেশকে ভালোবাসতে না পারেন, এরকম জঙ্গির মতো কথা বলেন, আপনি জঙ্গির ট্যাগ পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ এই 5 তারিখে যে আন্দোলন করেছি, এক স্বৈরাচার শাসককে দূর করা, আর দ্বিতীয় হলো ভোটের অধিকার ফিরিয়ে আনা। কিন্তু আজকে একটা নিউজ দেখলাম, নীলক্ষেতে যে ওই ডাকসু নির্বাচনের ভোটের ব্লাড পেপার গুলা পাওয়া গেছে, এটা কি উদ্দেশ্যে? আমরা কি এই বাংলাদেশে ভালো নির্বাচন আর পাবো না পাবো না? জি, এটাই আমার আসসালামু আলাইকুম। আমি স্যার এবং হাসিনুর স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী সরকার, এই সরকারের উৎখাতে যে ষড়যন্ত্র করলো, এই এনায়েত করিম রিমান্ডে তথ্য দিয়েছে যে 2টা দল এসে 50 লাখ করে টাকা দিয়েছে সরকার উৎখাতের জন্য, বা তার আগেও দিয়েছে। এখন এইটা নিয়ে কেউ কোনো আলোচনা করতেছে না যে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ যে একটা সরকার উৎখাত করতে 2টা দল দিয়েছে। একটা দল অলরেডি বাইরে চলে গেছে, আর একটা দলের নেতারা এখনো বাংলাদেশে বড় বড় কথা বলছে। এই বিষয়ে আফসারি স্যার এবং হাসিনুর স্যারের কথা আমার দৃষ্টি আকর্ষণ থাকলো যে এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করবেন, যে আমাদের এত কষ্টের যে একটা সরকার গঠন হলো বাংলাদেশে, এই সরকারের উৎখাত করতে যেসব দল ভূমিকা রাখছে তাদের কি অবস্থা করা উচিত এই দেশে। তারা যদি এখনো মানে কর্মসূচি চালায় যায়, তার মানে তো বোঝা গেল যে এরা আগামীতেও এরকমের আরো অনেক কিছু ঘটাতে পারে অন্য কারোর মাধ্যমে। এখন হয়তো ইনায়েত করিম এর পরে দেশে অন্য কোনো লোকের মাধ্যমে করতে পারে সরকারের উৎখাতে বা দেশের ভিতরে বড় কোনো একটা ষড়যন্ত্র করার জন্য। এজন্য আমি আপনাকে দুজনে দৃষ্টি আকর্ষণ করলাম, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। যারা ফাজিল রহমান আচ্ছা স্যার, মাইকটা মিউট আছেন, আনমিউট করতে হবে। দর্শকদের কিছু প্রশ্ন আছে। এবং দ্বিতীয় বিষয় যে নিউ ইয়র্কে বিশেষ করে রাজনৈতিক দল বিএনপি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটছে ডক্টর ইউনূসের ভাষণকে কেন্দ্র করে, পুরো বিষয়টাকে নিয়ে আপনি আসলে কি বলবেন? যে দেশের বাহিরে রাজনৈতিক দলগুলোর এ ধরনের কর্মকাণ্ড দেশের বাকমূর্তি আসলে কতটুকু পূর্ণ করে বা উজ্জ্বল করতে আছে? আমি আসলে আমাদের আসলে নির্লজ্জ জাতি হয়ে গেছি আমরা। আমি জানি না, বিদেশে গেছেন, প্রতিষ্ঠিত হন, দেশের একটা রাজনীতি কেন আপনি বিদেশে করবেন? আগে তো এটা ছিল না রে ভাই। অন্য কোনো দেশের এটা আছে কিনা আমি জানি না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ বাংলাদেশে আপনার করতে চান, বাংলাদেশে আসেন, বিদেশে করতে হবে কেন? আপনি দেখেন তো অন্য কোনো দেশের এই কর্মকাণ্ড হয় কিনা, বা আমার দেশে কি বিজেপি, ভারতের কোনো রাজনৈতিক দল আছে আমার দেশে করে? এগুলি দায়ী কার? দলীয় প্রধানদের। ভাবমূর্তি নষ্ট কার হয়? দেশের। কারণ এই দলীয় প্রধান, এই দেশের রাজনীতিবিদরা ওই বিদেশ থেকে টাকা নেয়, তোফা নেয়, গিফট নেয়, যার জন্য আজকে আমি অবক্ষয়। আপনি কারেক্ট কথাটা বলছে উনি। কোনো ওদিকে আপনি আমি বলবো যে এটা সম্পূর্ণ অনৈতিক। আপনি দেশের কন্ট্রিবিউট করেন বা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন, নিজেরা মারামারি করবেন, মানুষ কি বলবে? আমরা এমনি সবুজ পাসপোর্ট নিয়ে বিপদে এয়ারপোর্টে গেলে 1000 বার চেক করে ভিসা ঠিক আছে কিনা। তারপরে আপনি এই কামগুলি করলে আমাদের ভাবমূর্তি থাকে? আমি জানি না এদের কবে হেদায়েত দেবে, কে কারে হেদায়েত দেবে। গতকাল এক অনুষ্ঠানে গেছিলাম, ধর্মীয় অনুষ্ঠান, ওনাদের বৈষম্যমূলক আচরণ জঙ্গিদের, ওইখানে একই স্লোগান দিয়ে বসতো আফগানিস্তানের কথা। আরে ভাই, আফগানিস্তান না বলে আমরা বলি না কেন? আমরা বাবর হব? আমরা যদি ভাষা আচরণ পরিবর্তন না করি তাহলে আমরা তো দাঁড়াতে পারবো না। যে বিষয়টা নিয়ে আলোচনা এনায়েত করিম, এই লোকটারে আমি তো বহু টাকা দিয়ে নামটা শুনছি, মাসুদ করিম, এনায়েত করিম। এমন একটা সময় উনি ধরা পড়লেন যে ঠিক মতো সাইজ ডিম থেরাপি দেওয়া যায় না, যথেষ্ট থেরাপি পাও না, দেশটাকে মানে অস্থির করে ফেলার জন্য, বিশেষ করে আওয়ামী লীগের সময় বিভেদ সৃষ্টি করে, লোভ লালসা, এই ভদ্রলোক অনেক কিছু করছেন। আমি এটাই বলবো, রাষ্ট্রীয় মদত বা সরকারের ইয়ে আছে কিনা কঠিনভাবে পুলিশকে ধন্যবাদ দিব, যাই করছে পুলিশ, কিন্তু পুলিশ ভালো কাজ করতেছে, ধন্যবাদ দিতে হবে। কারণ এই দেখেন আপনি, আমরা জানি কাফের আর মুনাফেক, জাতীয় পার্টিতে মুনাফেক, হাসিনাকে বাঁচায় রাখছে জাতীয় পার্টি আইনগতভাবে, পলিটিক্যালি। আর আমরা 16টা বছর হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, ভেরি গুড। তাকে ফ্যাসিস্ট বানাইছে কি?
এই আমলারা, এই সেনাপ্রধানরা, এই ডিজি এনএসআই, পুলিশের আইজিপি কেউ পদত্যাগ করে নাই, এই অবৈধ আদেশ মানছে। এখন 164 করে। একটা লোককে পদত্যাগ করার কথা ছিল না? দ্যাট মিনস সে বিশ্বাস করতো আপনাদের অনৈতিক আচরণ ঠিক আছে, তাদের প্রত্যেকের বিচার করা উচিত, কোনো আইনের দরকার নাই। কেন তারা প্রতিবাদ করে নাই, কেন তারা পদত্যাগ করে নাই, এটা এক ধাপ। আর এই জাতীয় পার্টিকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে বসে কলামুলা খাচ্ছে, আর রাস্তা দাঁড়াইয়া আগামীকালও মানে পরশুদিন আছে, মানে যাইতে হবে, আমার বলতে হবে ব্যান করো। কি কারে ব্যান করবো? জাতীয় পার্টির সাথে তো স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যান করতে হবে এখন। এই লোকটা গাদ্দার। এদের জন্য তো আজকে আমাদের এই ডক্টর ইউনূসের ওই অসুরের ছবি হয়, মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না। এদের জন্য আমাদের লজ্জা লাগে। আয়নাঘরের প্রসঙ্গ এসে, আয়নাঘরের মামলা প্রস্তুতি চলতেছে ভাই, ইনশাল্লাহ তো আগামী সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এটা ট্রায়ালে আসবে, আমরা দেখতে পাবো। বাট লজ্জার বিষয় হলো আমরা কিছু শিখি নাই। একজন লোক বললেন, একজন ভদ্রলোক বললেন মিশনে সে চলে গেছে, একজন কর্নেল। হ্যাঁ, দুষ্ট সেনাবাহিনীর গোয়েন্দার, তারা জানতেন না? সবাই জানতেন, কোর কমিটি সবাই জানতেন এই লোকটা ওখানে ছিল, তাকে প্রমোশন দিয়া বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথবা ব্যাটালিয়ন কন্টিজেন্ট কমান্ডারকে বিদেশে পাঠিয়েছে। ভাবমূর্তি কার নষ্ট হয়েছে? সেনাবাহিনীর। এখন যদি মনে করেন উচিত ছিল কি, আওয়ামী সরকার কর্তৃক নিয়োজিত নিয়োগকৃত সবকটা বের করে দেওয়া। আমি এখনো বলি, এরা তো ওদের সুবিধা নিচ্ছে, ওদের পেশাদারিত্ব কাজ করছে, কেউ তো বিদ্রোহ করে নাই, রাজি হয় নাই। রাজি কারা হয়েছে? সৈনিক, জুনিয়র অফিসার বলছে আমরা গুলি ছড়বো না। কোন জেনারেল তো বলে নাই গুলি ছড়বো না, কোন জেনারেল তো বলে না আমি গুলি ছড়বো না। তো রাখা হয়েছে কেন এসব জেনারেল? উইল মেক নিউ জেনারেল। বাট অনৈতিক জেনারেল সিল খাওয়া জেনারেল দরকার নেই আমাদের, যার জন্য আমাদের আজকে অবস্থা। আমার ওই জেনারেল পাশে জাতীয় পার্টির মহাসচিব কি বলে জিএম কাদের গাদ্দার পাশে নিয়ে বসে, উনার আপন ভাগিনা কর্নেল এলাহি মারা গেছে বিডিআর ঘটনায়। উনি এমন নির্লজ্জ, মানে সে আওয়ামী লীগের সে আতাত করে সে ক্ষমতায় ছিল, এখনো সে স্বপ্ন দেখে। আমি মনে করি জনগণ ন্যায় বিচার করবেন, আমরা আন্দোলন করবো জাতীয় পার্টি ব্যান করার জন্য, একে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আরিফুল্লাহ, দর্শকদের একটা প্রশ্ন আছে, সুযোগ দেওয়ার জন্য দর্শক প্রশ্ন করে গেছেন, যদি কোনো রাজনৈতিক দল কোন মন্ত্রণালয় দখল করেন আর সেখান থেকে ভালো কাজ করেন তাহলে সেটা জায়েজ। যাক, নতুন কিছু ফতোয়া মাঝে মধ্যে আমরা পাই, তো এগুলো আসলে শয়তানের বানানো না ওনাদের বানানো না সাপ্লাই কই থেকে পাইছেন সেটা নিয়েও যথেষ্ট পরিমাণ সন্দেহ পোষণ করছি। তবে ওনারা স্বীকার করে নিলেন অপকটে যে ওনারা মন্ত্রণালয় দখল করে নিয়ে বসে আছে, তাহলে ওনারা আবার কিভাবে বলেন যে অমুক বিশ্ববিদ্যালয় অমুক কলেজের এত% শিক্ষক অমুক দলের? উনি এই বিষয়টা ভালো করে জানেন, সেই জন্য বলতে পারছেন। তো অপকটেই স্বীকার করলেন যেহেতু, তাহলে আমি আরেকটু খোলাসা করেই বলি, ওনারা বিশ্ববিদ্যালয়ে বিপি বানালেন ওই থেকে নীল ক্ষেত্রে পড়াশোনা অমুক তমুক নানান কিছু। আমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য কতিপয় কিছু অসাধু নেতা ভোটের আগে টাকা দেন, আর ডাকসু নির্বাচনে ক্যান্টিনে ফাও খাওয়ানো, ইবনে সিনাতে 80% ডিসকাউন্ট, সাথে পানির ফিল্টার থেকে শুরু করে আরো অন্যান্য সুযোগ সুবিধা ভোট কারচুপির অন্যতম। এতেও যদি না হয় ভোট কারচুপি, তাই অগ্রিম চেষ্টা ছিল নীলক্ষেত থেকে ব্যালট পেপার তৈরি করা। যেখানে 40,000-এর মতো শিক্ষার্থী, সেখানে প্রায় 96,000 ব্যালট পেপার ছাপানো, অধিকের থেকেও বেশি। আমরা বললেই অপরাধী, আমাদের শিক্ষার অভাব, আমরা জঙ্গি। আওয়ামী লীগ যা করেছিল আপনারাও তা করতেছেন। আওয়ামী লীগের লঙ্গির তেলে বসবাস করে এখন এসে আওয়ামী লীগের থেকে ভিন্ন কোনো শব্দ ব্যবহার করবেন, সেটা আমরা জীবনেও কোনোদিন আশা করি। কাজে আপনারা যে আচরণ করছেন আমরা জানতাম এর থেকে আরো ভয়ঙ্কর খারাপ আচরণ করা আপনাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে। নাম দিয়েছেন ইসলামিক,
সেই জন্য কিছুটা হলেও সংযত করে তারপরে বলেছে আমাদের কথাগুলো খুব আপনাদের গায়ে পড়ে লাগবে, মনে হবে যেন আগুনের ছিটা পড়ে গেছে। এবার আসেন, দর্শকরা আমাদেরকে অনেক সময় অনেক কিছু শেখায়, আমরা শিখতে না চাইলেও জোর করে শেখায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যেটাই বলি না কেন, যেটাই হোক না কেন, রাজনৈতিক মেরুকরণে ইউনূস সাহেব ভাল লাগে কোটায় কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং সেই উপদেষ্টারা এখন দেশ পরিচালনায় অক্ষম। মাহফুজ আলম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, অন্যান্য উপদেষ্টারাও কথা বলেন, যাদের কথাগুলো এখন আমলারা শোনেন না, সচিবরা শোনেন না, উপসচিবরা শোনেন না, বলেন। তো বাই চান্স ক্ষমতার স্বাদ পাওয়া লোকগুলো যদি নিজেদেরকে প্রভু হিসেবে মনে করতে চায়, তো তখন তো এই ধরনের ঝামেলা হতেই পারে। আবার সচিবালয় শুধু বলবো না, প্রত্যেকটা সেক্টর, এমন কোনো জায়গা নাই বাংলাদেশে সরকারি দপ্তর যেখানে ভাগ বাটোয়ারা হয়নি, কেউ কম কেউ বেশি। এই ভাগ বাটোয়ারার রাজনীতি, এই ভাগ বাটোয়ারার প্রশাসন তৈরি করে ইউনূস সাহেব চিন্তা করেন আমি মহাস্বর্গে আছি, ঘুমায় উঠে দেখবো আমার চারপাশে ফুল আর ফুল, জীবনেও সম্ভব। ওই ফুলের পরিবর্তে যা স্বপ্নে দেখছেন ঘুমে, সেগুলো সব চোর। সেই জন্য উপদেষ্টার পিএসরা চুরি করে, পিওরও চুরি করে, আর উপদেষ্টারা ফেরেস্তা, দুধের দোয়া তুলসী পাতা, ওনারা কিচ্ছু জানেন। এই হলো দেশের পরিস্থিতি। তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করে অনেকজনকে ঠাট্টা করা যায়। রিক্সাওয়ালাকে যদি আপনি একজন অফিসারের সাথে তুলনা করে বলেন ঠিক ওই অফিসারের চেহারার মতো আপনার লাগতেছে, সেটা যেমন নিন্দনীয়, ঠিক ওইভাবেই মেজর জিয়া রহমানকে আর ইউনূস সাহেবকে নিয়ে মেলানো যাবে না। দুইজন দুই মেরুর মানুষ, কারো থেকে কারো নিজস্ব মেরুর, নিজস্ব অবস্থানে সম্মান কিন্তু কম নয়। একজন আরেকজনের সাথে মিলাইয়া একজন আরেকজনকে বেইজ্জতি করাটাও খুব ভালো চোখে আমরা দেখি। কাজেই পলিটিক্স যেহেতু করতে এসেছেন, ইউনূস সাহেব পলিটিক্স এর মতোই চিন্তা করবেন। সেই ক্ষেত্রে অন্যান্য যে সকল বিষয় বাধা প্রদানকারী, বাধা সৃষ্টিকারী, সেগুলোকে নির্মূল এবং সেগুলো প্রত্যাহার ইউনূস সাহেবকে করতে হবে। বাংলাদেশে একটা নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনটি হবেন, উনি বারংবার ঘোষণা দিয়েছেন, সেই দিকে মনোযোগী হওয়া উচিত। সংস্কারের বিষয়ে ওনারা বারবার গলা ফাটিয়েছেন, কিন্তু কোন সংস্কার আমরা দেশের মাটিতে দেখতে পাইনি। কাজে সেটাও আমাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হিসেবে আমরা মনে করতে চাই। তো বিভিন্ন সংস্কার যদি আমি বলি, তো প্রথমেই প্রাথমিকভাবে সংস্কার আওয়ামী লীগ বের করে কিংবা আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্দিষ্ট একটা গোষ্ঠীর নির্দিষ্ট একটা দল যেভাবে মানে মন্ত্রণালয় দখল করতে পারেন, তো সেই জায়গায় ভোটের মাঠেও তারা অনেক কিছু দখল করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্ক এবং দেশপ্রেমের জায়গা থেকে নিরলস ভাবে কাজ করতে হবে। সামনের দিনগুলো সময় কিন্তু খুব অল্প, নির্বাচন, দেশের দায়িত্ব হস্তান্তর, দেশটা সঠিক ট্র্যাকে যেন পরিচালিত হয়, সেই ব্যবস্থা এবং সেই ব্যবস্থা বাস্তবায়ন সবকিছুই সময় একদম সংকীর্ণ। আমরা ট্যাগিং এর রাজনীতি বহুত কিছু শুনেছি, তো সেই ক্ষেত্রে অনেকেই অনেকভাবে আওয়ামী লীগের মতো ট্যাগিং আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। তো ওনারা আমাদেরকে ভুল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন, কিন্তু ওনারা ওনাদের বক্তব্য বিশাল বিশাল বক্তব্য রেখে দিয়েছে, যে বিশাল বক্তব্যের কোন ধরনের কোন যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওনারা বক্তব্য রেখে দিয়েছে। তো যাই হোক, এই আর কি দেশের পরিস্থিতি। সেই জায়গা থেকে উত্তরণের একমাত্র মাধ্যম সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ সরকার গঠন, এবং সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে দেশটাকে সঠিক ট্র্যাকে পরিচালনা করাই আজকে আমরা মনে করতে চাই যে আসলে সেটাই হবে একমাত্র বাংলাদেশের মানুষের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মানে মুক্তির রাস্তা হিসেবে গণ্য করতে হবে। না হলে যেভাবে চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য, জুলুমবাজ, দখলদারিত্ব চলছে, সেটা বাংলাদেশের মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেজর আফসারী। আফসারী স্যারের কাছে দর্শকের কিছু প্রশ্ন আছে, দর্শকের প্রশ্নগুলো বলবেন, এবং দ্বিতীয় যে নিউ ইয়র্কের ঘটনাটা নিশ্চয় আপনার মতামত। প্রথম দিন যে ঘটনা করেছে এয়ারপোর্টে আক্তার, মির্জা ফখরুল, তাসলিম, যাদের হেনস্থা করা হয়েছে,
বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, আক্তারকে ডিম নিক্ষেপ করা হয়েছে, অপরদিকে জাতিসংঘের সামনে যেই ঘটনাগুলো ঘটছে, মারামারির মতো ঘটনাগুলো, রাজনৈতিক দলের নেতাদের দেশের বাহিরে এই ধরনের কর্মকাণ্ড গুলো কি আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা দলকে বড় করে না বা সরকারকে ছোট করে না, এই ধরনের ঘটনায় জাতিকে ছোট করা হয়। আপনি দেখেন সারা পৃথিবীর মানুষ দেখেছে যে বাঙালি জাতি কেমন। ওই আফ্রিকার কিছু কান্ট্রি আছে অসভ্য জাতি, তারাও সভ্য হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে সভ্য হয় নাই কতিপয় মানুষ তার প্রমাণ দিচ্ছে, এবং এই কতিপয় মানুষের জন্য পুরো জাতিকে নিয়ে পৃথিবী কথা বলতে পারে। সুতরাং এইদিকে আওয়ামী লীগ গেছে, বিএনপিকেও খেয়াল রাখতে হবে, এবং জামাতের একজন নেতা গেছে, উনি অন্য গেট দিয়ে চলে গেছেন, এবং জামাতের কিছু লোক নাকি ফখরুল ভাইকে সেভ করেছেন। একটা পিক আপ, একটা মাইক্রোবাসের মধ্যে যেভাবে গাদাগাদি করে এত বড় বড় নেতারা উঠলেন, এই বেড়ানোর কি লাভ? এটা কি দেখালো আমি জানি না। আমি আমেরিকার 2 জায়গায় এয়ারপোর্টে এবং ইয়েতে যে ঘটনা ঘটেছে তার জন্য তীব্র নিন্দা জানাই। এটা আমরা রাজনৈতিক ভাবে যে এগোই নাই তার একটা প্রমাণ। এবং সেফ অ্যান্ড সাউন্ড বেরিয়ে গেলেন ডক্টর ইউনুস। উনি কেন সবাইকে নিয়ে একটা ডেলিগেট নিয়ে উনি গিয়েছেন, উনি ডেলিগেটের সাথে বেরোলেন না কেন? যত বড় ভিআইপি হোক না কেন, উনি তো গড হয়ে যান নাই। উনি যদি সবাইকে নিয়ে একসাথে বের হতেন, বা সেই সাহস কি ওনার আছে, বা সেই নিরাপত্তা ব্যবস্থা কি দেওয়া হয়েছে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব তা কি পালন করা হয়েছে? প্রকৃতপক্ষে আসলে আমরা দালাল মুক্ত করতে পারিনি, স্বৈরাচার মুক্ত করতে পারিনি দেশের প্রশাসনকে, যার জন্য এই খেসারত আমাদেরকে আরো দিতে হবে। আসি প্রশ্নকর্তাদের প্রশ্নের কিছু আলোচনায়। প্রথম আমাকে নয়, আরিফ বিল্লাহকে যে প্রশ্ন করা হয়েছে যে একটি দল কি শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলেছে, আমার এটা মনে হয় না। তবে ওই নির্বাচন নিয়ে, তারপরে জাকসুর নির্বাচন নিয়ে যে লেট হলো, এবং চাকসু বা এই যে ডেট পরিবর্তন করা হচ্ছে, এগুলোর মধ্যে ডালকে মে কুচ কালা হয়, এটা যতদিন প্রমাণ না হবে এই সন্দেহটা মানুষের মধ্যে থেকে যাবে। তবে ছাত্ররা যারা পাশ করেছে তারা আমার মনে হয় না দখল করেছে। দখল করা যায় না, এই প্রজন্মকে আর কেউ দখল করতে পারবে না। আমার কাছে মনে হয় যে ছাত্র ছাত্রীদের মন জয় করতে পেরেছে। অর্থাৎ ছাত্র ছাত্রীরা যে গেস্ট রুম চায় না, টর্চার রুম চায় না, নির্যাতিত হতে চায় না, বিশেষ করে মেয়েরা যে রেপ করতে চায় না। শোনা গেছে যে টি শার্ট এন্ড জিন্স পরে মেয়েরা গিয়ে ওখানে নির্বাচন করেছেন। তা আমি এটাকে ইতিবাচক দেখি যে এটা কোনো দখলের ব্যাপার না, এটা মন জয়ের ব্যাপার বলেই আমি মনে করি। তবে নির্বাচনে যে অব্যবস্থা ছিল তা প্রমাণ করে যে এই সরকার কোনো ভালো নির্বাচন দিতে পারবে কিনা, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর একটা নির্বাচন ভবিষ্যতে দিতে পারবে কিনা একদিনে সারা দেশে 12 কোটি মানুষের ভোটের, আমার সন্দেহ আছে। আরেকজন বলেছেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে মানুষকে, সেখানে আয়না ঘরের কথা বলা হয়েছে, হাসিনুর রহমান বীর প্রতীকের কথা বলা হয়েছে, ওখানে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যারও ছিলেন। এদের কিছু ফুটেজ কেন এখনো দেখা যায় না? ওখানের যে অত্যাচার, ওটা তো ওই মুছে ফেল, ওটা তো এই হাসিনুররা যদি ওই দিন গিয়ে ওখানে না দাঁড়াতো তাদেরকে মুক্ত করার জন্যে, তাহলে তো আরো অনেক মানুষ মারা যেত, সেখানে আরো অনেক মানুষের রক্তক্ষয়ী একটা মেসাকার হতো। যাই হোক, সেখান থেকে আমরা অন্তত বেঁচেছি। আমাদের ব্রিগেডিয়ার হাসান এবং এই হাসানুর, লেফটেন্যান্ট কর্নেল হাসানুরদের মতো কিছু বিচক্ষণ লোকের বিচক্ষণ সময় উপযোগী ডিসিশনের কারণে ওনারা অনেকেই বেঁচে গেছেন। যাই হোক, একটি দল চলে গেছে, আরেকটি দল বড় বড় কথা বলছে। যারা স্বৈরাচারকে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে মন্তব্য কি, এটা একজনের মন্তব্য করতে বলেছেন। আমি জানি না আমাকে কোন প্রশ্ন করেছিলেন, ভুলে গেছে। আজকে খুব ঝামেলার মধ্যেই অনুষ্ঠানটা করলাম। তবে যারা স্বৈরাচারকে সহযোগিতা করেছে, যেমন 14 দল, জাতীয় পার্টি এবং 27 দল যারা একেবারে সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং বিএনপির নেতৃত্বে যারা আন্দোলন করেছিলাম আমরা, এরা ছাড়া বাকি সবারই কিছু না কিছু খেসারত দেওয়া উচিত, তাদেরকে হিসাবে আনা উচিত। তো আমরা যে নির্বাচনের আগে যে সংস্কারটা চেয়েছিলাম বা চাই, এটা চাইলে অনেকে মনে করেন আমরা নির্বাচন চাই না। আমরা নির্বাচন চাই, তবে যেন তেন নির্বাচন নয়। ওই শেখ হাসিনার নির্বাচন, আমি নির্বাচন বা ভোট ডাকাতের নির্বাচন বা মনোনয়ন বাণিজ্যের নির্বাচন আমরা চাই না। তবে আমার কাছে মনে হচ্ছে সরকার আগামী একটা নির্বাচন করার প্রস্তুত নয়, বরং তারা বড় বড় কথা বলছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন বন্ধ করতে পারবে না। এখন তাদের উদ্দেশ্য একটা নির্বাচন দিয়ে ছেড়ে দে মাকে দেবাসী নিজেদের যান বাঁচানো। তারা যদি সঠিক নির্বাচন না দিয়ে যেতে পারে,
এত বড় বড় কথা পড়ার পরে এই সরকারের কোনো ব্যক্তি এই বাংলাদেশে ঠাঁই হবে না বলে আমার মনে হয়, আমি এটা অনুমান করতে পারি। অতএব তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত একটা সুন্দর নির্বাচন করে একটা সুন্দর সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, ক্ষমতা নয়। একটা কথা বলা হয়, সর্বশেষ আমার মন্তব্য, তার আগে বলতে চাই, এমন কোন দেশ কি আছে যেই দেশের সব মানুষ খারাপ কিন্তু সরকার ভালো? পৃথিবীতে আছে? বা সব মানুষ ভালো কিন্তু সরকার খারাপ? এর দুটির একটিও নাই। সুতরাং বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আমরা যেমন আমাদের সরকারও তেমনই হবে, দুধ যেমন বাটার তেমনই হবে। সর্বশেষে যেটা বলতে চাই, উৎসব মুখর নির্বাচন, ডক্টর ইউনূসও বলেছেন একটা পৃথিবীর বিখ্যাত উৎসব মুখর নির্বাচন দিতে চাই। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় জনগণ এবং ভোটারদের কাছে অনুরোধ করব, পৃথিবীর কোথাও উৎসব মুখর নির্বাচন নাই। নির্বাচন বিষয়টা খুব সিরিয়াস। এই সিরিয়াস বিষয়টাকে জনগণ বা ভোটারকে সরকার, রাজনৈতিক দলগুলো বুঝতে দেয় না, ধোঁকা দেওয়ার জন্য, তাদের কাঁধে পা রেখে একটা অসভ্য সরকার গঠন করার জন্য, একটা স্বৈরাচার সরকার গঠন করার জন্য। সুতরাং এই জনগণকে আমি বলবো, আপনারা বোঝার চেষ্টা করেন, এটা উৎসব মুখর দরকার নেই। একদিন উৎসব করলেন, 5 বছর নির্যাতিত হলেন, এই উৎসবের কি প্রয়োজন? ডক্টর ইউনূস জানেন না যে এই নির্বাচনী আইন অনুযায়ী শিশুদেরকে নিয়ে নির্বাচনে যাওয়া নিষেধ? উনি বললেন আপনারা বাচ্চা কাচ্চা শিশু নিয়ে চলে আসবেন নির্বাচনে, এই জ্ঞান। তো সুতরাং আমি আমার খুব গুরুত্বপূর্ণ দেশের মালিক জনগণকে বলবো, আপনারা উৎসব মুখরে যাবেন না। এই উৎসব করতে করতে মিছিল মিটিং, লাঠি, বেড়ি, মারামারি, কাটাকাটি, হত্যা। উৎসব করতে গেলে 1000 মানুষের জীবন দিতে হবে, তা না দিয়ে অন্য দেশ যেমন অফিস থেকে গিয়ে ভোট দিয়ে আসে বা যার যার নীরবে ভোট দিয়ে আসে, কোন উৎসব করে না, তাদেরকেই অনুসরণ করা উচিত। পৃথিবীতে ওটা গ্রহণযোগ্য। কয়টা দেশে আছে উৎসব মুখর নির্বাচন? এই উৎসব মুখর নির্বাচনের কথা বলে আমাদের বোকা বানিয়ে জনগণকে একটা ঘোল খাওয়ানোর মতো ব্যবস্থা করে একটা বাজে সরকার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে। সুতরাং সেখান থেকে সাবধান হতে হবে। আগামী নির্বাচনে ভালো লোকরা যদি নির্বাচিত না করেন আপনারা, তাহলে এই দায় সরকারকে, রাজনৈতিক দল বা কাউকে দেওয়া যাবে না। আপনারা নিজেদের কপাল নিজেদেরকে ঠুকতে হবে যে একটা বড় সুযোগ এসেছিল, আমরাই আমাদের প্রতিনিধি ঠিক মতো নির্বাচিত করি নাই। কোনো জায়গায় যদি ভোট না হয়, চুরি হয়, সেখানে প্রতিরোধ করতে হবে। আপনারা এখন যেমন লাঠি রেখে চাঁদা প্রতিরোধ করছেন। একটা প্রশাসন, যেই প্রশাসন বাংলাদেশকে দালাল মুক্ত করতে পারলো না, এখনো আশেপাশে আছে। বাসে লেখা ছিল আগে আপনার পাশেই পকেট মার, আমি এখন বলি আপনার আশেপাশেই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বর্তমান যে বাংলাদেশের অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমান সময়ে অবস্থান করছেন নিউ ইয়র্কে, যেখানে জাতিসংঘে তিনি তাকে দাওয়াত করা হয়েছে এবং সেখানে তিনি গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। তিনি বাংলাদেশের যেহেতু প্রধান উপদেষ্টা, এই জন্য তিনি গিয়েছেন এবং সাথে বাংলাদেশের সুনামধন্য কয়েকটি দলের প্রতিনিধিকে তার সফর সঙ্গে করেছেন এবং তাদেরকে সঙ্গে নিয়েছেন। এ নিয়ে যদিও নানান বিতর্ক রয়েছে, নানান রকম আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, তবু আমরা সব বিতর্ক বাদ দিয়েও যদি আলোচনা করি, তাহলে বাংলাদেশের সামনে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানান আলোচনা। অনেকেই বলছে যে ফেব্রুয়ারি 2026 সাল ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই নির্বাচন সম্ভব না, হবে না, এই সরকারের অধীনে নির্বাচন সুস্থ হবে না বলছেন আওয়ামী লীগ সহ অন্যান্য অনেক দল। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চেষ্টা করছে অনেক বড় বড় রাজনৈতিক দল, জাপা অর্থাৎ জাতীয় পার্টি, তারা তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবেই না, কথা বলছে, বা তাদেরকেও হয়তো নির্বাচনে আসতে দেওয়া হবে না। আরেকটি কথা, তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় পার্টির কোনো প্রতিনিধিকে তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে নেননি, এ বিষয়ে আমরা ক্লিয়ার দেখতে পেরেছি। সেখানে সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন সহ আরো যারা দেশপ্রেমিক রয়েছে, বাইরে বসে যারা বাংলাদেশের জন্য কাজ করেছে বাংলাদেশের দুঃসময়ে, তাদের সঙ্গে ডক্টর ইউনূস এবং জামাত নেতা, বিএনপির নেতারা দেখা করেছেন, এনসিপির নেতারা দেখা করেছেন এবং তাদের সাথে প্রচুর বিনিময় করেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান রাজনৈতিক অবস্থা, কোন দল কি পজিশনে রয়েছে, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।